আর আমাদের সামনে একদম সোজা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিহারীনাথ হিল। তো এই হচ্ছে দামোদর নদ। হোয়াট আ বিউটিফুল। ব্রিজটা কিন্তু অনেক পুরানো, বহুত পুরানো ব্রিজ। তো এই হচ্ছে সাবওয়ে, রেল লাইন ক্রস করার। আর এটা কোন রেল লাইন বুঝতে পারছো তো? আমরা যাব বিহারীনাথ। বিহারীনাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, শুরু হচ্ছে আবার একটা নতুন যাত্রা। শুরু হচ্ছে আমাদের শীতের প্রথম যাত্রা 2024। তো ব্যাপারটা হচ্ছে, এখন আমি দাঁড়িয়ে রয়েছি নালিকুলে। আমি অপেক্ষা করছি সোমনাথ একজনকে আনতে গেছে ইলিপুরে। ও ওখান থেকে নিয়ে আসবে, তারপরে আমরা একসঙ্গে বাইক ছাড়বো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি 12 নম্বর রোডের উপরে। এটা হচ্ছে 12 নম্বর রোড। এই দিক থেকে গাড়ি আসছে দেখতে পাচ্ছ। আর আমি এলাম এদিক থেকে, জাস্ট এদিক থেকে আমি এসেছি। তো এখন সময় হচ্ছে 5টা, সকাল 5টা বাজছে। আর মার্কেটে জাস্ট দেখে এলাম প্রচুর ভিড় লেগেছে কাকাদের, সবজিওয়ালাদের। তো যাই হোক, আজকে আমাদের রাইড যেটা হতে চলেছে সেটা হচ্ছে বিহারীনাথ। এখান থেকে আমাদের মোটামুটি বাইক রাইড করতে হবে 200 কিলোমিটার, তাহলে আমরা পৌঁছাবো বিহারীনাথে। আর আমাদের লগভগ সময় যেতে লাগবে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। সো যাই হোক, সময় যাই লাগুক কোনো ব্যাপার নেই, ফুল এনজয় করবো আজকে আমরা এই ব্লগটার। তো সামনে একটা লরি আসছে রাস্তা দিয়ে, লরিটা মনে হচ্ছে টার্ন করবে। তো লরিটা চলে যাক, তারপরে আমি বলছি, কারণ শুনতে পাবে না নাহলে আমার কথা। দেখো এই লরিটা এখানে বাঁক করছে, এই লরিটা আসছে এদিক থেকে, আসছে ফুল জোরে আসছে। এ দেখতে পাচ্ছে ও আসছে, তারপরেও গাড়িটাকে ঘবাঙ্গ ঢুকিয়ে দিল। এইভাবেই অ্যাক্সিডেন্ট কিন্তু হয়। আর একটা বিষয় হচ্ছে, বেশ কয়েকদিন হলো আমি আমার চ্যানেলে সেভাবে ট্যুরের ব্লগ পোস্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি অনেক দিনই হলো যাইনি। লাস্ট পুরী রাইড করেছিলাম, তারপরে আমি একটা রাইড করেছিলাম, সেটা হচ্ছে বর্ধমানের। সো যাই হোক, আমি আবার বেরিয়ে পড়েছি। আর আমি অনেক দিন রাইড করিনি, তার কারণ হচ্ছে আমি একটা টেনশানে ছিলাম। আমি এখন আমার চ্যানেলটাকে নিয়ে সেটাই হচ্ছে সমস্যায় ছিলাম। তো তার কারণে আমি বেশ কয়েকদিন হয়ে গেল রাইডের ব্লগ পোস্ট করতে পারিনি। সো যাই হোক, সমস্যা কেটেছে, ভালো খবর আছে, খুশির খবর আছে, আমি তোমাদেরকে দেবো সেটা। তো এখন আমি বেরিয়ে পড়েছি কিন্তু, আর আমি এখন ওয়েট করব এবং দেখব যে সোমনাথ কখন আসছে। সো যাই হোক, আমি একবার তোমাদেরকে আমার বাইকের লুকটা দেখিয়ে দিই। তোমরা আমার বাইকের লুক দেখলে কেমন লাগলো অবশ্যই বলবে। তো যাই হোক, লুক সেরকম কিছু চেঞ্জ হয়নি। আর রাত্রি, এখন তো রাত হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, হয়তো তোমরা সেইভাবে বুঝতেও পারোনি। সো যাই হোক, আমি আমার ব্যাগে একটা ট্যাঙ্কের উপর একটা ব্যাগ লাগিয়েছি, যেটাকে ট্যাঙ্ক ব্যাগ বলে। জানি না কত লিটারের ট্যাঙ্ক ব্যাগ এটা। এই যে ব্যাগটা আমি লাগিয়েছি, এতে আমার কিন্তু দারুণ সুবিধা হচ্ছে। আর বাকি তো নর্মালি লাগেজ ট্যাগেজ সেরকম কিছু নেই, কারণ আমাদের এটা একদিনের রাইড হতে চলেছে। মানে ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি আর রাত্রির 12টা 1টার মধ্যে ঢুকে পড়বো, এরকম একটা টার্গেট। চলো ভিডিওটা শুরু করি আমার বাড়ি থেকে। ঠিক আছে, বন্ধ করে দাও, আসছি। ট্রিপ 0 করে দিয়েছি। তো ফাইনালি আমি আমার জাস্ট বাড়ি থেকে বেরোলুম। এখন সময় হচ্ছে 4:46। মোটামুটি আমি এরকমই একটা আন্দাজ করেছিলাম যেরকম একটা সময় লাগবে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার একটা টার্গেট ছিল যে 4টেয় উঠবো, আর রেডি হতে যতক্ষণ সময় লাগবে তারপরে বেরিয়ে যাব। আর ওদিকে সোমনাথ আশা করছি সেই টাইমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে। সবই ঠিক আছে, শুধুমাত্র আমাকে আমার হাতের গ্লাভসটা লাগাতে হবে।
হাতে ঠান্ডা লাগছে। এই যা গদিটা নিলুম না, আমার বসার গদিটা। এবারে বাইকে তো সেরমভাবে কিছু করাই হয়নি কো, না লাগেজ লেগেছে না বাঁধাবুদির কিছু সিন নেই, একদম ফাঁকাফুঁকি। কারণ একটাই, সেটা হচ্ছে যে আজকেই রিটার্ন আমাদের, যাব রাত্রির মধ্যে রিটার্ন। তো চলো আগে আমি হাতে গ্লাভসগুলো লাগিয়ে নিই, ঠান্ডা লাগছে। তো এখন সময় হয়েছে 4:52, আর আমি এখন একা যাচ্ছি রাস্তা দিয়ে। দেখো হালকা হালকা বৃষ্টি পড়েছে দেখতে পাচ্ছ। তো আমি রেনকোটটাও নিয়ে নিয়েছি, এই বেরিয়েছি। ও একজনকে রিসিভ করবে, নিয়ে শ্রীপতিপুর থেকে ও একজনকে নিয়ে আসবে, নিয়ে আসতে গেছে, সেও আমাদের সঙ্গে যাবে। মানে আমরা আজকে 3 জন যাচ্ছি, আর ওকে নিয়ে আসবে নালিকুলে। আর আমি এখন নালিকুলের দিকেই যাচ্ছি, এই ভাঙাচোরা রাস্তা দিয়ে। এবং একটা খুশিরও খবর আছে। তো আমি তোমাদেরকে কখন কিভাবে সেই খুশির খবর দেবো সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। এবং যদি আমার সঙ্গে তোমরা থাকো, আমাকে যদি সাপোর্ট করো যেভাবে করছো, তো যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে এসেছো তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর আগেও যারা সাপোর্ট করবে তাদেরকেও আমি ওয়েলকাম অ্যান্ড ধন্যবাদ জানাই। খুশির খবর কি না ইত্যাদিতে সব কিছু কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে, যেহেতু আমার সব কিছু তোমাদেরকে নিই, অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করব। দেখো কাকারা বেরিয়ে পড়েছে কাকাদের বাজারে, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাজারে। দেখো সামনে এই ভিড়টা দেখা মানেই কিন্তু একটা জিনিস বুঝতেই পারছো তোমরা, আমি নালিকুলে চলে এসেছি। এই হচ্ছে নালিকুলের বাজার, নালিকুলের ভিড়। ও সাইডে দেখতে পেয়েছো, এই হচ্ছে সকালের সবজির বাজার নালিকুল। তো বাড়ি থেকে দেখলে এখন পর্যন্ত মানে নালিকুল পর্যন্ত। চলো এবার শুরু করি আমরা নালিকুল থেকে আমাদের বিহারীনাথ পর্যন্ত। সোমনাথ চলে এসেছে এবং আমি বাইক ছাড়লাম নালিকুল থেকে। হালকা হালকা বৃষ্টি পড়েছে আমাদের এদিকে, তবে আমরা যেদিকে যাচ্ছি ওদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি ওয়েদার কিন্তু একটু গরম গরমই আছে। এখান থেকে দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে 188 কিলোমিটার, মোটামুটি আমরা 200 কিলোমিটার ধরে চলছি। এই হচ্ছে হাওড়া থেকে আসা প্রথম ট্রেন। এখন সময় হচ্ছে 5:30। আজকে আমি তোমাদেরকে আমাদের রুটটা বলে দিই। আমরা নালিকুল থেকে বাইক ছাড়লুম, তো এখান থেকে আগে আমরা যাব রতনপুর। রতনপুর থেকে NH2 ধরবো, হাইওয়ে ধরে আমরা বর্ধমান হয়ে কিন্তু যাব। আজকে যাওয়ার সময় হাইওয়ে দিয়ে যাব, আসার সময় আমরা কিন্তু আরামবাগ হয়ে আসব। তো এখান দিয়ে আগে আমরা রতনপুর থেকে হাইওয়ে ধরে বর্ধমান থেকে NH ছাড়ছি না, NH ধরে মানে একদম পুরো গলসি হয়ে রানীগঞ্জের কাছাকাছি গিয়ে ওখান থেকে তারপরে আমরা নেবো লেফট টার্ন নিয়ে ওখান থেকে আমরা ধরে নেবো কিন্তু বাঁকুড়া রোড, বিহারীনাথ রোড। দেখো দেখতে পাচ্ছ কট লাইন। আমরা এখন কামারকুণ্ডু রেল লাইন ক্রস করছি। তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি এখন রতনপুর। এই হচ্ছে সামনে, এটা রতনপুরের ফ্লাইওভার। আর এখান থেকে আমরা জাস্ট লেফট টার্ন নেবো, আর লেফট টার্ন নিয়ে আমরা ধরে নেবো NH2 ন্যাশনাল হাইওয়ে। আর এই হচ্ছে সামনে নবান্ন। তো ফাইনালি আমরা ধরে নিয়েছি কিন্তু NH2 ন্যাশনাল হাইওয়ে। দেখো এইদিকে কিন্তু ট্রিপল লেনের কাজ অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর যাই হোক, ব্যাপারটা হচ্ছে আজকের রাইড আমাদের কিন্তু দুর্দান্ত হতে চলেছে। দেখো বর্ধমান, দুর্গাপুর যাচ্ছি। মানে আমার লাইফে আমি সত্যি কথা বলতে প্রথমবার কিন্তু বাইক নিয়ে দুর্গাপুর, যদি আমরা দুর্গাপুর হয়ে বেরিয়ে যাব। সো যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি দুর্গাপুর তো যাচ্ছি, আমার লাইট তো আমি দেখতেই পাচ্ছি না। মানে রোডটা হালকা জল পেয়ে রোডটা কালো হয়ে গেছে। তো আর কালো হয়ে যাওয়ার কারণে কিন্তু রাস্তাটা কম দেখা যাচ্ছে। আমরা গিয়ে পৌঁছাই
বর্ধমান। আর বর্ধমান যেতে যেতে কিছু জায়গা থাকলে দেখাবার সেরকম তোমাদেরকে দেখাবো। তার আগে আমাদের পড়বে পালসির টোল, যেখানে সোমনাথ বলছে যে দাঁড়াবো। আর আমার হালকা হালকা খিদেও পাচ্ছে, হালকা করে একটা বিস্কুট আর একটু চা খেয়ে নিলে ভালো হতো। আজকে রাস্তায় কিন্তু ভালোই গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি ন্যাশনাল হাইওয়েতে। এই হচ্ছে ডাইভারশন, মানে এরকম আমরা কিন্তু বর্ধমান পৌঁছানো পর্যন্ত কিন্তু এরকম অনেক ডাইভারশন পাবো, কারণ রাস্তায় কাজ চলছে বুঝতেই পারছো। এইগুলো অ্যাকচুয়ালি ওই রাস্তার বাইপাস যেগুলো ছিল সেইখান দিয়ে এখন কিন্তু রাস্তার ডাইভারশনটা করে দিয়েছে। তো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH2, এটা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত। আর আমরা আজকে যাব দুর্গাপুর পর্যন্ত। আর আমাদের এখানে এই রাস্তাটাকে দুর্গাপুর রোডও বলে অনেকে। বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেখানে হতো মানে টাটা, বুঝতে পারছো? এই হচ্ছে সেই জায়গা যেখানে টাটা হতো, এখন সম্পূর্ণ কিন্তু জঙ্গল হয়ে পড়ে আছে। সামনে ওইটা যেটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে হিমাদ্রি ফ্যাক্টরি। এই জায়গাগুলো, টোটাল জায়গাগুলো কিন্তু টাটা নিয়ে নিয়েছিল। এই হচ্ছে হিমাদ্রি ফ্যাক্টরি, মানে আমরা পৌঁছে গেছি এখন মহিষডিগ্রি। এদিকে রাস্তাটায় কিন্তু প্রচুর ডাইভারশন, আবার কিন্তু একটা পাকা কনস্ট্রাকশন পেয়ে গেলুম, পাকা রোড, মানে এটা কমপ্লিট রোড দেখতে পাচ্ছ। এদিকে রাস্তায় কিন্তু প্রচুর প্রচুর ডাইভারশন রয়েছে। তো বন্ধুরা, বৃষ্টি এসে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, দেখো হিন্দুস্তান ধাবা। আর এই হচ্ছে সোমনাথ। कुछ कहना है आपको? कुछ कहना है आपको बारिश के बारे में? আজকে ওয়েদারটা বড্ড আমাদের ভোগাচ্ছে। বেরোনোর সময় একবার চমকে দিল বৃষ্টিটা হয়ে 2 ফোঁটা, হ্যাঁ মাঝ রাস্তায় 2-4 ফোঁটা পেয়েছি, আবার এখানে এতক্ষণ। মানে আমরা যখন কালকে ওয়েদার রিপোর্ট চেক করে দেখলাম ফোনে, তাতে দেখলাম যে বৃষ্টি মানে সেরকম হবার এদিকটা নেই, কিন্তু এরকম ভাবে এসে পড়বে আমরা শনিবারে ভাবতেও বৃষ্টির পারছি না। চান্স ছিল না, হ্যাঁ। বৃষ্টির চান্স ছিল আগামীকাল, রবিবার। তো আজকে হঠাৎ করে করতে চললো কে জানে। হ্যাঁ দেখো, বৃষ্টি পড়ছে, হয়তো বুঝতে পারবে না কিন্তু বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা, বৃষ্টি ছাড়লো, এবার আমরা আবার বাইকে স্টার্ট করলুম। বেশ ভালোই কিন্তু ধুলোমারা বৃষ্টি হলো। একটা সমস্যা হবে, সেটা হচ্ছে যে এই যে রাস্তাটা ভিজে গেছে, এবার রাস্তার জলটা এই লরির চাকা তুলবে আর ফোয়ারার মতো মারবে, আবার তো পড়ছে। আমরা এসে পৌঁছালাম পালসি টোল, কিন্তু সমস্যা হচ্ছে কি আবার বৃষ্টি এসে গেছে। আর এরকম বৃষ্টি হতে থাকলে পুরোই ভিজে যাব। তো আবার বৃষ্টি ছাড়লো, আমরা আবার বাইক ছাড়লাম। আর এই হচ্ছে সামনে যেটা আসছে সেটা হচ্ছে পালসি টোল প্লাজা আসছে। আর এখন বৃষ্টি মানে সকলেরই ভোগান্তি, বুঝতে পারছো? দেখো সব ধান পড়ে রয়েছে রাস্তায়, ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। যার আলু বসিয়েছে তাদেরও মনে মনে চিন্তা যে যদি বৃষ্টি বেশি হয় কি হবে। মানে সকলেরই চিন্তা এই সময় বৃষ্টি হওয়া মানে। অ্যাকচুয়ালি এইগুলোকে বলে অকাল বৃষ্টি। এই সময় তো জেনারেলি বৃষ্টি হয় না বেশিরভাগ, মানে ওয়েদার যেটা হয়ে আসছে। তো মোটামুটি পালসিটের টোল প্লাজা এই হলো NH2 হাইওয়ে, ট্রিপল লেন, একদম ঝকঝক করছে পুরো। এই হচ্ছে এটা মেমারি রোড, উপর দিয়ে চলে যাচ্ছে মেমারি ওদিকে। অনেকটা চার্জ খেয়ে নিয়েছে। আর সাইডে এগুলো রেলিং দিয়ে ঘিরে দিয়েছে, হেভি লাগছে কিন্তু। এরকম ঘিরে দেওয়াটা খুব সেফটি দরকার আছে। যত গাড়িগুলো সব বাঁ দিক দিয়ে ওভারটেক করছে, ডান দিক দিয়ে ওভারটেক করার জায়গায়। আগের গাড়িটা মাঝখান দিয়ে যাচ্ছে, ওভারটেক করছে বাঁ দিক দিয়ে। তো চলো বর্ধমান গিয়ে আগে পৌঁছাই। ওই দেখো পাশ দিয়ে মেল যাচ্ছে। আসছে শক্তিগড়, তারপরে হচ্ছে বর্ধমান। এখন সময় হয়ে গেছে 8:30, মানে আমাদের সত্যি কথা বলতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টা কেটে গেল বললেই চলে। সব রকমের নলেজ নেওয়া দরকার আছে। আর এই হচ্ছে NH2, দেখতেই পাচ্ছ ট্রিপল লেন পুরো রেডি, একদম ঝকঝক করছে। মাঝখানে ডিভাইডারে কিন্তু গাছও লাগিয়ে দিয়েছে, ওই গাছটা বড় হয়ে গেলে আর লাইটও লাগবে না।
তো এখনও আমাদের মোটামুটি কম করে হলেও 130 কিলোমিটার বাইক রাইড করতে হবে। আর এই হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, দেখতেই পাচ্ছ বিখ্যাত ল্যাংচা এখানে পাওয়া যায়, ভারত খ্যাত শক্তিগড়ের ল্যাংচা। মানে ক্রসও করো তুমিও এগিয়ে যাও। ব্লগটা হয়তো একটুখানি লম্বা হতে পারে, কারণ আমি দুর্গাপুর এবং রানীগঞ্জ ওইদিকে একবারও যাইনি বাইক নিয়ে। তো ওদিকটা যেহেতু আমার শ্যুট করার ইচ্ছে আছে, তো এইদিকে আমি বেশি তাই শ্যুট করছি না, ভিডিও রেকর্ড করছি না। তো ওদিকটা দেখাবো তোমাদেরকে, ওদিকের রোড কেমন বা ওদিকটা কীরকম কন্ডিশন হয়ে আছে এখন। তো এটা দেখাতে গিয়ে হয়তো ব্লগটা, আমার ফার্স্ট ব্লগটা একটু লম্বা হতে পারে, অবশ্যই কিন্তু তোমরা দেখবে, ভালো লাগবে। ফাইনালি আমরা কিন্তু পৌঁছালাম বর্ধমান। মানে আমাদের বাড়ি থেকে বর্ধমান হচ্ছে 66 কিলোমিটার, মানে আমার বাড়ি থেকে একদম। আমরা একটু যেহেতু ঘুরে এসেছি তাহলে এটা একটু বেড়ে যাবে, মানে লগভগ 70 কিলোমিটার। তো মোটামুটি আমরা কিন্তু 70 কিলোমিটার বাইক সকাল থেকে চালালাম। তো আজকে আমরা দেখব দুর্গাপুর, রানীগঞ্জ, তারপরে হচ্ছে তোমার মানে বেশ কিছু ভালো ভালো জায়গাগুলো দেখবো, যেগুলো এর আগে কোনো দিন কিন্তু আমি বাইক নিয়ে যাইনি। তো আমরা যাই হোক মানে নিজেদেরকে খুবই হ্যাপি মনে করি যখন বাইক নিয়ে বেরোই। তার কারণ হচ্ছে জীবনে আমাদের একটা বিরাট বড় টার্গেট ছিল, মানে টার্গেট মানে কি শখ ছিল, টার্গেট নয় শখ ছিল, যে আমরা হয়তো কোনো একদিন সম্ভব হলে বাইক নিয়ে আসবো এইসব জায়গায় ঘুরতে। আর তো আমাদের সেই স্বপ্ন আজ পূরণ হচ্ছে, মানে বিগত 2 বছর ধরে আমার সেই সব স্বপ্ন পূরণ হচ্ছে একে একে। আর আমি তোমাদেরকে আমার বিভিন্ন রকমের অভিজ্ঞতাও শেয়ার করছি। তোমরা তোমাদের মতামত অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করে শেয়ার করতে পারো। বর্ধমান সিটি একটা বড় সিটি, নামকরা সিটি, এবং বর্ধমানে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মানে হসপিটাল জোন বলা যেতে পারে। এই বর্ধমানে প্রচুর কিন্তু হসপিটাল আছে। আর বর্ধমান স্টেশনের ব্লগ তোমরা যদি দেখতে চাও, আমার বর্ধমান স্টেশনের ব্লগ পোস্ট করা আছে, অবশ্য সেটা হিন্দিতে, কারণ প্রথমের দিকে আমি হিন্দিতে ব্লগ করতাম, হিন্দিতে পোস্ট করা আছে, তোমরা দেখতে পারো অবশ্যই। আর এই সামনে আসছে নবাবহাটের মোড়, হচ্ছে নবাবহাটের মোড়। এখান থেকে নিচে দিয়ে ডান দিকে চলে গেলে বর্ধমান স্টেশন যাওয়া যাবে, এবং তার সাথে সাথে শান্তিনিকেতনের রোডও ধরে নেওয়া যাবে। এই দেখো কিরকম আসছে, দেখো শালা চুতিয়া। বিরাট জাম লেগে গেছে। দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায় এইভাবে সাইড দিয়ে। আমাদের বাইকের তো এটাই সুবিধা, আমরা ঠিক বেরিয়ে যাবো সুর করে, কেঁচোর মতো। কেঁচো যেমন দেখো আস্তে 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 ঠিক গড়িয়ে গড়িয়ে বেরিয়ে যায়। স্যার এটা দিয়ে রোডে উঠে যাবে তো? বিরাট জ্যাম লেগে গেছে, দেখতে পাচ্ছি পুরো গাড়ির লাইন লেগে গেছে। নিশ্চয়ই আগে কোনো একটা ব্যাপার আছে, রোড কনস্ট্রাকশনের ব্যাপারই হোক বা যাই হোক, যে কোনো একটা কারণে জ্যামটা লেগেছে। তো এই জ্যামে আমাদের ঢুকে লাভ নেই, আমরা সাইড দিয়ে বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা যাই হোক, আমরা বর্ধমান পার করে এবার এই জায়গায় দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করবো বলে। আর একটা হচ্ছে রোড, আর রোডের পাশেই আমরা দাঁড়িয়েছি। এখানে ওই যে কাকা রয়েছে, কাকার কাছে আমরা কিন্তু ব্রেকফাস্ট এবার করে নেবো, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে। কারণ 9টা বাজতে চললো, বুঝতেই পারছো খিদে তো পাওয়ার কথা। সেই ভোরবেলায় উঠেছি, কিছু খাওয়াই হয়নি, শুধু একমাত্র একটুখানি চা খেয়েছিলাম। সোমনাথ যে চাটা নিয়ে এসেছে তৈরি করে বাড়ি থেকে, সেই চা জাস্ট একটুখানি আমাদের খাওয়া হয়েছে। বাকি চলো ব্রেকফাস্টটা করে নিই কাকার কাছে। কী আছে জানি না, মুড়ি ফুড়ি তো রয়েছে, আর আমাদের মুড়ি খাবারই ইচ্ছে আছে। তো চলো মুড়ি ফুড়ি কিছু খেয়ে নিই, খেয়ে নিয়ে পেট পুজো করে নিই। মুড়ি আর ঘুগনি, তাই তো? মুড়ি আর এখন আমরা খাবো মুড়ি আর ঘুগনি। হওয়ার পরে এদিকে মোটামুটি পুরোটাই কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যেটা, যে রোড কিন্তু রোড কনস্ট্রাকশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে ট্রিপল লেনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকেও তোমার ধরো বর্ধমান থেকে মোটামুটি শক্তিগড় পর্যন্ত
ওদিকেও কিন্তু রোড কনস্ট্রাকশনের কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপর থেকে যেটা আমরা দেখতে পেয়েছি যে ওইদিকে রাস্তায় কাজ চলছে, মানে পালসিট পর্যন্ত রাস্তা কমপ্লিট প্রায়, ট্রিপল লেনের কাজ। তো বন্ধুরা, এই হচ্ছে গলসির বাজার। দেখতে পাচ্ছ বর্ধমানের একটা নামকরা জায়গা গলসি, আর সেই গলসির মার্কেট মানে গলসির বাজার আমরা কিন্তু পার করছি। এখন সময় হয়ে গেছে 9:30, আর আমরা এখন গলসি পার করছি। এটা আমাদের পার করার কথা ছিল প্রায় মানে 7:30টার মধ্যেই পার হয়ে যাওয়ার কথা ছিল, তার জায়গায় 9:30 বেজে গেল। কারণ একটাই বাস, বৃষ্টির কারণে, না হলে এটা হতো না। আর চেনা চেনা লাগছে না? চেনা নয়, এর আগে কোনো দিন আসিনি এই গলসিতে, প্রথমবার এলুম গলসি। আমাদের মানে আমাদের ওখান থেকে গলসি হচ্ছে কম বেশি 100 কিলোমিটার। আমরা সকাল থেকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেও 100 কিলোমিটার কিন্তু রাইড করে ফেলেছি, আর 100 কিলোমিটার আমাদেরকে রাইড করতে হবে। তো একটা বিষয় হচ্ছে কি, আমাদের যেহেতু এনএইচ মানে এনএইচের ওপরে আমরা বেশিরভাগ রাইড করব, তাতে করে কি হচ্ছে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার সম্ভাবনাটা ওই জন্য একটু বেশি। এটা যদি লোকাল রোড হতো তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লাগতো। আবার ডাইভারসার, আমি ভাবছিলাম হয়তো এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে, বাট নো, হয়তো মাঝখানে পাহাড় করে রেখেছে, পাহাড় অতিক্রম করতে হবে আমাদেরকে। তো ফাইনালি আমরা পার করছি কিন্তু এখন বুদবুদ। এই হচ্ছে বুদবুদ, জায়গার নাম বুদবুদ। এই জায়গাটাই দেখছি বেশ, রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ঘিরে দিয়েছে, দেখতে পাচ্ছ দুদিকে ডাউন কিন্তু রাস্তাগুলোকে গার্ড করে দিয়েছে। এর পিছনে বিভিন্ন মানে কারণ থাকতে পারে, যেগুলো ট্রান আছে সেগুলো তো বুঝতে পারছি কারণটা কি। কারণ কোনো সময় অনেক সময় কি হয়, অনেক গাড়ি বুঝতে পারে না, গিয়ে সোজা ডিভাইডারে ধাক্কা মেরে পাল্টি মেরে বাইরে চলে যায়। এটা যাতে বাইরে না বেরিয়ে চলে যায় তার কারণে লাগায়। এই যে সমান জায়গাগুলোই লাগিয়েছে কেন সেটা বুঝতে পারছি না। আমরা এসে পৌঁছেছি কিন্তু এখন পানাগড়। এটা হচ্ছে পানাগড়। এখান থেকে দুর্গাপুর এখনো 24 কিলোমিটার, আর বাঁকুড়া হচ্ছে 71 কিলোমিটার। আর এই হচ্ছে পানাগড়, সামনে হচ্ছে পানাগড় সিটি। আমরা পানাগড় রেলওয়ে ক্রস করব এক্ষুনি। এই হচ্ছে সেই রেল লাইন, কলকাতা দিল্লি। এখানটা খুব সুন্দর লাগছে কিন্তু, ভিউটা দারুণ লাগছে। ধরো আজকে আমাদের রাইডের এটা হচ্ছে দ্বিতীয় টোল প্লাজা, আর এটা হচ্ছে মানে এই টোল প্লাজাটা হচ্ছে দুর্গাপুর প্রবেশের আগে। মানে আর কিছুক্ষণ আমরা বাইক রাইড করলে, মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার রাইড করলেই আমরা দুর্গাপুর পৌঁছে যাব। আর এই দুর্গাপুর পৌঁছানোর আগে এই টোল প্লাজাটা, কিন্তু টোল গেটের ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে, মানে হেভি করা আছে। দেখো, দুর্গাপুর পৌঁছানো মানেই কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আমরা কিন্তু প্রবেশ করেছি, বুঝতে পারছো? চারিদিকে খালি কারখানায় আর কারখানা দেখতে পাবে, মানে যেদিকেই চাকাবে, যেদিকেই চোখ যাবে, সেদিকেই খালি কারখানা। আমরা কিন্তু এখনও প্রপার কিন্তু দুর্গাপুর পৌঁছাইনি, তার আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি কী হারে কিন্তু চতুর্দিকে কারখানা রয়েছে। আর আমার দুর্গাপুরে প্রথমবার, মানে জাস্ট আমি লাইফে প্রথমবার বাইক নিয়ে দুর্গাপুরে এলাম। ট্রেনে তো এর আগে অনেকবার গেছি দুর্গাপুর দিয়ে, কিন্তু বাইকে কোনো দিন আসিনি। বাইকে বা বাসে বলো বা অন্য কিছু গাড়িতে বাই রোড এর আগে কোনো দিন আসিনি। বাই রোড প্রথমবার এলাম, বাই রোড। খুব ভালো লাগছে, মনে আনন্দও লাগছে।
বন্ধুরা এবারে আমি লিডে রয়েছি, সোমনাথ আমার পিছনে রয়েছে। তো সোমনাথ গা মারছে কেন বুঝতে পারছি না, কখনো বলছে গা ব্যথা করছে, কখনো বলছে ঘুম পাচ্ছে এইটুকুন বেরিয়েই ওই রকম করছে। কি ব্যাপার কিছু আমি বুঝতে পারছি না, মানে কেন গা মারছে। তো যাই হোক, আবার বলছে বেশি জোরে চালাবে না, 50-60-এ যাবে। হাইওয়ে রোডে যাচ্ছি, দিল্লি রোড, আর সেই রোডে 50-60 হয়ে যাবো। মিনিমাম তো দেখো নর্মাল স্পিড 70 হয়ে যাচ্ছে অটোমেটিক, বুঝতেই পারছি না 70-এ যাচ্ছি। আর কত স্লো আসছে, ও অনেক পিছনে আছে আমার থেকে, অন্তত হাফ কিলোমিটার পিছনে। কি ব্যাপার আমি বুঝতে পারছি না, কি কারণে ও গা মারছে। ও ভালো লাগছে না নাকি, না আজকে রাত্রিরে থাকবে ভাবছো ওখানে। দেখো থাকি তো ব্যাপার নেই, কারণ আমি মানে বাড়িতে বলে এসেছি যে চলে আসবো, যাবো আর আসবো। আর ওর সঙ্গে কথাটা ওই রকমই হয়েছিল। এবারে ট্যুরে মানে রাত্রিরে রাত কাটাবো না, বাইরেই চলে আসবো ফিরে, তাতে যত রাতি হোক। কারণ আগামী কাল হচ্ছে রবিবার, আছে রবিবার আমার কাজ আছে বেশ কিছু, তার কারণে আমি বাড়ি ফিরতেই হবে। এমনকি ও যদি বাড়ি নাও ফেরে তাহলে আমাকে একাও ফিরতে হবে। তো যাই হোক চলো, সেটা হয় না তবুও বলছি। আমার এবারে ব্লগে তোমাদেরকে আমি দুটো নতুন জিনিস দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ, এর আগে দেখেছো কি না জানি না, আমার ট্যাঙ্ক ব্যাগ। এবং তার সঙ্গে ওই দেখো ওইখানে দেখতে পাচ্ছ, ওই দেখো বোতলের হোল্ডার। এটা বিশাল একটা সুবিধা, মানে প্রয়োজন হলেই জল খেয়ে নেবো। এমনিতে জল খুব কম খাওয়া হয় বেরোলে আমাদের। এই দুটো জিনিস আমার মানে খুবই প্রয়োজন ছিল। এই হচ্ছে দুর্গাপুর, বুঝলে, এই হচ্ছে প্রপার দুর্গাপুর সিটি। চতুর্দিকটা যদি তাকাও তাহলেই বুঝতে পেরে যাবে। যখন বড় বিল্ডিংগুলো দেখবে তখনই বুঝতে পেরে যাবে যে কোনো আমরা একটা সিটিতে প্রবেশ করেছি। আর এটাই হচ্ছে দুর্গাপুর সিটি। আর সামনে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র। এই দেখো সামনে, এটা হচ্ছে দুর্গাপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র। চলো আর একটু ভালো করে দেখাবো। এইখানটা একটা রোড ক্রসিং রয়েছে। বাসটা কি করতে চাইছে, ওরা যা খুশি করতে পারে, কিন্তু আমরা যা খুশি করতে পারি না। এটাই হচ্ছে একটা ব্যাপার। ওরা যেখান সেখান দাঁড়াতে পারে, যেখানে খুশি বেঁকে যেতে পারে, কোনো সমস্যা নেই ওদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে সমস্যা আছে। এই হচ্ছে দুর্গাপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখো ভালো করে দেখে নাও। তো বন্ধুরা এবার কিন্তু আমরা NH2 ছেড়ে দেবো, মানে ন্যাশনাল হাইওয়ে আমরা ছেড়ে দেবো, এবং আমরা ধরে নেবো কিন্তু বাঁকুড়ার রোড। মানে বিহারীনাথের আমরা কিন্তু এবার ধরে নেবো রাস্তা। এ বাবা কি অবস্থা, বিহারীনাথ রাস্তার কি অবস্থা। আমরা বাঁকলাম ঠিক রানীগঞ্জ প্রবেশের একটু আগে, মানে এখান থেকে আর কিছুটা গেলেই কিন্তু রানীগঞ্জ। আমরা রানীগঞ্জ আর গেলাম না, রানীগঞ্জ যাওয়ার আগেই আমরা কিন্তু নেমে এলুম। বেঁকে ছুঁড়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে যেটা দেখাচ্ছে রাস্তাটা। আসলে এটাই কি ওই মেন রোডটা, না আমরা ভুল রোড ধরলাম। গোলানি, কি অবস্থা। গুগলকে বিশ্বাস করবে না, গুগল অনেক সময় শর্টকাট দেখাতে গিয়ে এমন রাস্তা দেখিয়ে দেয় না, জমের গর্তেই চলে যাবে। একটা ইউপির ঘটনায় দেখলুম, একটা কার মানে ওভারব্রিজ থেকে পুরো নিচেই পড়ে গেছে। মানে নদীর উপরে সে ব্রিজটা হয়েছে, ব্রিজটা কমপ্লিট হয়নি, ওই রাস্তাটাকে দেখিয়ে দিয়েছে। তো আমি যেটা বলছিলাম, ভুলটা হয়েছে অবশ্যই। ভুল মানে কি, গুগল ভুল দেখিয়েছে। শর্টকাট দেখাতে গিয়ে কলোনির ভেতর দিয়ে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। মেন রোডটা আরেকটু আগে গিয়ে ওটা রানীগঞ্জের উপর দিয়ে যাচ্ছে। এটাও রানীগঞ্জের উপরেই যাবে, কিন্তু মানে শর্টকাট দেখাতে গিয়ে বাইপাস রোড দেখিয়ে দিয়েছে কলোনির ভিতর দিয়ে। এই যে কাঁচা রাস্তা বেকার,
এই রাস্তাতে গিয়ে আমাদেরকে মেন রোডে উঠতে হবে আবার। খেজুর গাছ আছে তো দারুণ দারুণ, এখানে খেজুরের রস পড়ে। এই দেখো গাছগুলোই দেখো, খেজুরের রস পড়ে কেটে কেটে। ওয়াও। রানীগঞ্জ হয়ে হাইওয়েতে মানে রোডে উঠতে হবে, মেন রোডে। মেন রোডে উঠে তারপরে লেফট টার্ন নিয়ে আমাদেরকে পার হতে হবে দামোদর নদ। তো চলো দামোদর নদ পার হবো, দেখবো কেমন ব্রিজ। বাকি তারপর থেকে বেরিয়ে এলাম। এবার এদিকে জঙ্গল এরিয়া, গাছপালা প্রচুর রয়েছে জঙ্গলের মতো। চলো আমরা যাব বিহারীনাথ। বিহারীনাথ আমরা কলকাতা থেকে আসছি। হ্যাঁ। এখানেই বাড়ি নাকি তোমাদের? তোমাদের এখানেই বাড়ি? না না বলছি তোমাদের এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরা এখানকার লোকাল আমার সঙ্গে কথা বললো, মানে ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে তো, দেখি একটা মানে ইচ্ছে যায়, আমাদের হলে আমাদেরও ইচ্ছে যায় কথা বলতে। চলো এবার রেল ক্রস করতে হবে, এদিকে রেল লাইন রয়েছে, রেল লাইন ক্রস করে তারপরে আমরা ওদিকে যাব। তো এই হচ্ছে সাবওয়ে, রেল লাইন ক্রস করার। আর এটা কোন রেল লাইন বুঝতে পারছো তো, যেটা হাওড়া থেকে আসছে দিল্লি যাচ্ছে, এটা হচ্ছে সেই রেল লাইনই। মেন রোড, আমরা যদি হাইওয়ে ধরে মেন রোড দিয়ে আসতাম তাহলে আমরা এই রোডটা ধরেই আসতাম। বুঝতে পেরেছো? আমাদেরকে শর্টকাট দেখাতে গিয়ে অনেকটাই ভিতর দিয়ে এলাম, এবং অনেকটাই কিন্তু রাস্তা খারাপ ছিল, ব্যাড কন্ডিশন। আমার সমস্যা হচ্ছে মেন সোমনাথকে দেখতে হচ্ছে আমাকে, আসছে কি না, এইটা আমার সমস্যা হচ্ছে বেশ। আমি ওকে দেখতেই পাচ্ছি না, কোথায় গায়েব হয়ে যাচ্ছে মাঝে মাঝে। দুর্গাপুর হোক বা রানীগঞ্জ হোক, তো এই দুই জায়গা থেকেই বাঁকুড়া যাবার কিন্তু এটাই মেন রোড, বুঝতে পারছো? মানে এটাই হচ্ছে কিন্তু মানে বর্ধমানের সঙ্গে বাঁকুড়াকে যুক্ত করেছে এই রোডটাই। মানে যাকে এই বর্ধমান মানে দুর্গাপুর বা রানীগঞ্জ বলো, এই দুই জায়গা থেকে যেতে গেলে কিন্তু এই রোডটা দিয়ে যেতে হবে, আর এই ওভারব্রিজটাই পার হতে হবে, মানে এই ব্রিজটাই পার হতে হবে। আর এই হচ্ছে দামোদর নদ, একদিক দিয়ে রেল লাইন আর একদিক দিয়ে হচ্ছে রোড লাইন। জল তো নেই, নিচে নেমে পড়বো নাকি? দেখো নিচে সব মানুষজন ঘোরাঘুরি করছে। কখনো পুরো ভরে যায় জলে, বন্যা করে দেয়, আবার কখনো জলই নেই, দেখো পুরো খালি। নিচে দিয়ে মানে জল যায়নি, মানে জল জমে আছে বলতে হবে। এইদিকে এই হচ্ছে রেল লাইন। ওই দেখো দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি, কাছাকাছি একটা পাহাড় রয়েছে। সোমনাথ দাঁড়িয়ে পড়েছে মনে হচ্ছে। তো এই হচ্ছে দামোদর নদ। হোয়াট আ বিউটিফুল। ব্রিজটা কিন্তু অনেক পুরানো, বহুত পুরানো ব্রিজ, আর কোনো মেরামতও নেই, মানে মেরামতের কাজ আর কিছু করেনি নতুন করে। যা আছে জैसन है वैसन रहने दो जैसन है वैसन रहने दो বলকে ছোড় দিয়া। বুঝতে পারছো? দেখো এগুলো সব ভেঙে গেছে সাইডের এগুলো, তারপরে রেলের এগুলো পুরো জং ধরে গেছে, যেন মনে হচ্ছে এরকম কন্ডিশন। আর এই রেল লাইনটাই আমার মনে হচ্ছে বাঁকুড়া যাচ্ছে। তো চলো, আমাদের আর 20 কিলোমিটার রাস্তা আছে, মানে আমরা চলেই এসেছি বললেই চলে, একদম কাছাকাছি চলেই এসেছি। আমাদেরকে আর 20 কিলোমিটার রাইড করলেই আমরা কিন্তু পৌঁছে যাব। আমরা কিন্তু এখন ধরে নিয়েছি সালতোরা রোড, আর এই সালতোরা রোড ধরেই আমরা কিন্তু পৌঁছে যাব বিহারীনাথ পাহাড়। তো বন্ধুরা, এখান থেকে আমরা বেশ কয়েকটা পাহাড় কিন্তু দেখতে পাচ্ছি, মানে এই জায়গাটাতে বেশ কয়েকটা পাহাড় রয়েছে। তার মধ্যে সবথেকে অন্যতম যেটা, সেটা হচ্ছে কিন্তু বিহারীনাথ, এবং তার সঙ্গে আরও কিন্তু ছোট বড় বিভিন্ন রকমের
মাপের কিন্তু পাহাড় এখানে আছে। তো এই জায়গায় এলে অনেকগুলোই কিন্তু ঘোরার স্পট আছে, তোমরা সারাদিন এখানে ঘুরতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, এই শীতে জন্য মানে এই শীতের সময় পিকনিক করার জন্য, ফিস্ট করার জন্য কিন্তু একটা দারুণ উপযোগী জায়গা। মানে সকালবেলা বেরিয়ে আরামসে এখানে, যদি ভোরবেলায় বেরোনো হয় আরামসে এখানে কিন্তু 11টার মধ্যে পৌঁছে যাবে। আমরা বৃষ্টির কারণে আটকে গেছিলাম, নাহলে আমরা হয়তো আর অনেক আগে পৌঁছে যেতাম। তো তার মধ্যে পৌঁছে যাবে এবং পৌঁছে কিন্তু এইখানে সবগুলো স্পটে কিন্তু ঘুরতে পারবে খুবই আরামসে। এইখানে যেটা রয়েছে সেখানে এটা হচ্ছে থ্রি হিল ভিউ পয়েন্ট আছে। এই দিকটাতে 3টে পাহাড় আছে, মানে এক জায়গা থেকে 3টে পাহাড়কে দেখা যায়। আর সামনে যেটা আছে, আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু বিহারীনাথ পাহাড়। তো মেনলি আমরা কিন্তু আজকে বিহারীনাথ পাহাড় ঘুরবো এবং তারপরে যদি সময় থাকে তাহলে আদার্স জায়গাগুলো কিন্তু আমরা ভিজিট করব। তো আমরা মেন রোড ছাড়লুম, মেন রোড ছেড়ে এবার কিন্তু আমরা লোকাল রোডে ঢুকে পড়েছি, যে রোডটা কিন্তু আমাদেরকে নিয়ে যাবে একদম পুরো বিহারীনাথের কাছে। তো চলো দেখি কতক্ষণ যেতে হয় এই রাস্তা দিয়ে। তো চলো কতক্ষণে আমরা পৌঁছাতে পারি ট্রেকিং স্পটে পৌঁছাতে। সামনে ওরা কারা যাচ্ছে আমি জানি না, চিনি না। অনেকক্ষণই দেখছি আমাদের সঙ্গেই আছে। সোমনাথ পিছনে রয়েছে আর এরা সামনে আমাদের সঙ্গে রয়েছে দেখছি। অনেকক্ষণই দেখছি এরা আমাদের সঙ্গেই যাচ্ছে। এটা একটা দারুণ কালচার, গরু আর ভেড়া। মানে অ্যাকচুয়ালি এদিকে কিন্তু এখনও পশুচারণের ব্যাপার আছে, বুঝলে তো। মানে এদিকে এখনও অনেক এরকম ফ্যামিলি আছে যাদের কিন্তু পশুচারণের ওপরই ডিপেন্ড করে তাদের জীবিকা। মানে এই পশুচারণ করেই এরা কিন্তু জীবিকা অর্জন করে। মেনলি এদের যেটা সেটা হচ্ছে গরুর চারণ করিয়ে, গরু পুষে, গরু পেলেই কিন্তু এরা সেই গরু বিক্রি করে তার পয়সায় তাদের কিন্তু সংসার চালায়। এবং তার সঙ্গে ছাগল, ভেড়া এসব তো রয়েইছে। যদিও এখন অনেকটা কিন্তু মানে এই গরুর চারণের ইয়েটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। আবার আমরা চলে এলুম সেই উঁচু নিচু পথ, কি দারুণ লাগছে এবার কিন্তু। আমাদেরকে মানে টেনে নিয়ে আসে অ্যাকচুয়ালি এই উঁচু নিচু পথগুলোই, বুঝলে তো। এই ব্রিজগুলো বর্ষাকালে কিন্তু ডুবে যায়, তার কারণে এই ব্রিজগুলো এরকমভাবে করে। যখন জল বেশি হবে তখন ওভার হয়ে চলে যায় ব্রিজের উপর দিয়ে। ওই হচ্ছে বিহারীনাথ। প্রচুর খেজুর গাছ আছে এদিকে, কিন্তু প্রচুর খেজুর গাছ আর তাল গাছ দেখতে পাচ্ছি। তার সঙ্গে সোয়া বাবুল গাছের বাগান রয়েছে বেশ ছোট বড়। আর আমাদের সামনে একদম সোজা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিহারীনাথ হিল। ভাই সাহেব কি বিউটিফুল লাগছে, খালি দেখো এখান থেকে ভিউটা কিন্তু অসাম লাগছে, যাই বলো। এখান থেকে নেওয়া যাবে, এইখান থেকে ছোট ছবিটা ক্যাপচার করা যাবে। আমরা কিন্তু চলে এসেছি বিহারীনাথ পাহাড়ের একদম কাছেই। আর আকাশটা কিন্তু খুব গোলাচ্ছে, মানে যখনই বেরোই দেখেছি আকাশ একটুখানি না একটু গন্ডগোল করেই আমাদের। মানে আকাশটা মাঝে মাঝে এমন আমাদেরকে ইয়ে করে, ভোগায় না, কি বলবো। তো যাই হোক, চলো আগে ট্রেকিং পয়েন্টে গিয়ে পৌঁছাই, তারপরে দেখা যাক কি হবে না হবে। আরে দেখো কত পলাশ ফুল গাছ, দেখো কত পলাশ গাছ। গেস্ট হাউস, বাকি আরও অনেক গেস্ট হাউস আছে, পাবলিক গেস্ট হাউস। আর যেটা লজ আছে, এই লজ বলছি, এখানে একটা ইয়ে আছে, রিসর্ট আছে, ওই রিসর্টটা ওইদিকে আছে। আর এখানে একটা মেলা হয়, বিশাল বড় একটা মেলা হয়, সেই মেলাটা এই জায়গাটাতেই হয়।
এই জায়গাটাতে কিন্তু মেলাটা হয়, আর ওই মেলার সময় পাহাড়ে ওটা বন্ধ করে দেয়। এই হচ্ছে পার্কিং। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম বিহারীনাথ। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু বিহারীনাথ ভিউ পয়েন্টে, বিহারীনাথ হিল ভিউ পয়েন্টে, ট্রেকিং পয়েন্ট এটাই। মানে এখানে মন্দির আছে, একটু দিক দিয়ে ঘুরে গিয়ে ট্রেকিং পয়েন্টটা আছে। আর এখানেই রয়েছে আমাদের বাইক পার্কিং, এখানেই বাইক পার্কিং করে দিয়েছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পার্কিং, ফ্রি পার্কিং, এখানে কোনো মানে ভাড়া টাড়া লাগে না বাইক পার্ক করতে। তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে, এবং পাহাড়ের ব্লগ কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আমরা পাহাড়ের উপরে উঠবো, ট্রেক করে হেঁটে উপরে উঠবো, এবং তার সঙ্গে আর কি আছে না আছে সব বিস্তারিত কিন্তু পরের ব্লগে তোমরা পাবে। এই ব্লগটা এখানে শেষ হচ্ছে, বাবা যায়, টাটা।